বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার ডর। আমাদের জাতীয় কবি থেকে শুরু করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত সবাই কিন্তু নারীর গুণগান গেয়ে গিয়েছেন। নারীদের গুণগান করার পেছনে কারণ হচ্ছে কারণ নারীরা সর্বক্ষেত্রেই সফল। নারীরা যেখানেই গেছে, আপনার মহাকাশ থেকে সাগরের অতলে, আপনার হচ্ছে শূন্য থেকে শতে, এবং হচ্ছে রান্না থেকে কবি লেখক, কোন কোন জায়গাতে নেই নারীরা, সর্বক্ষেত্রে নারীদের জয়গান। ঠিক তেমনি আজকে আমাদের অতিথি যিনি আছেন খাদিজা রহমান কল্পনা আপু, তিনি একাধারে একজন নারী, একজন সফল নারী উদ্যোক্তা, সঙ্গে একজন শিক্ষক, রন্ধনশিল্পী, কবি ও লেখক। মানে একজন মানুষের এত এত গুণ আমার ভাবতে অনেক ভালো লাগছে, এবং এরকম একজন গুণবতী নারী আমার পাশে বসে আছেন, ব্যাপারটা আমার জন্য অনেক বেশি চমকপ্রদ। সো আজকে খাদিজা আপুর অনেক জানা অজানা কথাগুলো শুনবো, আমাদের সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আছেন আমাদের প্রিয় ভাষিনী, আমাদের সুহাসিনী, আমাদের খাদিজা আক্তার কল্পনা আপু, একাধারে একজন উদ্যোক্তা, একজন শিক্ষক, একজন রন্ধনশিল্পী, কবি ও লেখক। তার সঙ্গে কথা হবে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপু। আমি তো আসলে আপনার গুণ শেষ করতে পারিনি, তো আপনি একটু আপনার নাম এবং আপনার আসলে কি কি কাজ করছেন একটু আমার দর্শকদের একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি খাদিজা রহমান কল্পনা, একজন শিক্ষক, উদ্যোক্তা, রন্ধনশিল্পী, আর্ট শিল্পী এবং কবি ও লেখক। আমি আসলে আমার পেজ কল্পনার জগৎ, মানে আমার নামকে ঘিরেই আমি কল্পনার জগৎটা দিয়েছি। যেহেতু আমি যা যা পারি ওইটা থেকে আমি কল্পনার জগৎ নামটা দিয়েছি। চমৎকার, খুব সুন্দর। মানে নামের সঙ্গে রেখে, মানে আসলে আমরা বলি না যে আমি এটা কল্পনা করছিলাম বা এটা আমার কল্পনা, আমি ভবিষ্যতে এই করব, তো আপুর নামটাই কল্পনা, এবং সেই অনুযায়ী আপু তার পেজটির নামও রেখেছে কল্পনা। আপু যাবতীয় যত চিন্তা ভাবনা স্বপ্ন সবকিছু আপনি কিন্তু কল্পনা জগতে পেয়ে যাবেন। আপু কল্পনার সঙ্গে কি জগৎটা আছে নাকি? আচ্ছা, কল্পনা জগৎ, চমৎকার একটা নাম। আপু এবার একটু বলবেন যে মানে আপনি ছোটবেলায় আসলে কি হতে চেয়েছিলেন? আসলে আমি ছোটবেলায় হতে চেয়েছিলাম একজন অ্যাডভোকেট। আচ্ছা, কিন্তু আমি বড় হবার সাথে সাথে আমার এই স্বপ্নটা বদল হয়ে যায়, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি ছোটবেলা থেকে আর্ট করতাম আর লেখালেখিটা করতাম, ছড়া, ছোটদের ছড়া, বড়দের কবিতা, গল্প, এরকম লেখালেখি করতাম, পড়াশোনার পাশাপাশি। তো এইটাগুলো করার সাথে সাথেই আমার স্বপ্নগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি এমন যে আমি বড় হয়ে আমার স্বপ্নগুলোকে পূরণ করব, এবং আমি আমার এই স্বপ্নগুলোকে নিয়ে সামনে এগিয়ে যাব। এই চিন্তাটা মাথায় রেখে আমি যা যা করতে চেয়েছি সেগুলো আমি প্রশিক্ষণ নিয়েছি। আচ্ছা আচ্ছা, যেমন আমি একজন শেফ, আমি এই যে রান্না বান্নাগুলো কিন্তু আমি অনেক আগে থেকে শিখেছি। আচ্ছা, যখনই ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যেত, ওই যে ফ্রি টাইমটা, আচ্ছা, ওই টাইমটাতে আমার বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করা হয়। বাহ, কখনো বসেছিলাম না তাই বলে যে বেড়ানো হয়নি তা কিন্তু না, বেরিয়েছি, কিন্তু পাশাপাশি আমি প্রশিক্ষণ দিয়েছি। চমৎকার। ছোটবেলা থেকে আর্ট করতাম, ওই আর্টগুলো করে আবার আমার ফ্রেন্ডদের কাছে আবার আর্ট সেল করতাম আমি। মানে ওই বয়স থেকেই? ওই বয়স থেকেই। আর আমার আর্ন যেটা আসে সেটা হচ্ছে ক্লাস 9 থেকে আমার আর্ন। মাশাআল্লাহ। ক্লাস 9-এ যখন উঠি তখন একটা ভাবি জমর 2 মেয়েকে আমি পড়াই। আচ্ছা, আর সেই পড়া থেকে আমার ফার্স্ট ইনকাম।
চমৎকার। ক্লাস 9 থেকে 9 থেকেই আমার ইনকামটা মানে একদম লিগ্যালি যে ইনকামটা ছিল ওটা। তার আগে ওই যে বললাম ছবি আর্ট করে এটা সেটা ফ্রেন্ডদেরকে আর্ট করে দিতাম বিভিন্ন ওইগুলা থেকে আমি, ওরা নিজে থেকে আমাকে আমি যেন মানে সিরিয়াস হয়ে যায়, আমি যেন এটাকে ভালো দিকে ভালোভাবে কাজ করতে পারি, ওরা নিজেরাই আমাকে গিফট দিত, নিজেরাই আমাকে বলতো যে না টাকা না নিলে এই কাজের প্রতি তোমার আগ্রহ বাড়বে না, এটা এরকম করতে হতো। তখন থেকে আমার আর্টটা করা হয়। তারপর আমি পড়াশোনা করতে করতে যখন এসএসসি পাশ করে ইন্টারে উঠলাম তখন আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা। বিয়ে হয়ে যাওয়ার পর আমি বিয়ের পরে আমি ইন্টার পরীক্ষা দিই। আচ্ছা। পরীক্ষার পরে ওই যে টিউশনি করছি, পরে পাশাপাশি বিয়ের পরপরই আমি আবার একটা স্কুলে ঢুকে গেলাম। স্কুলে আমি জয়েন করলাম, সেখানে জয়েন করে আমি পড়াচ্ছিলাম, তার পাশাপাশি পড়াশোনা আছে আমার। আচ্ছা, চমৎকার। পড়াশোনাটা করছিলাম, পড়াশোনা করতে করতে আপনার ওই যে বললাম স্বামী সন্তান, আবার এর মধ্যে আমার আর্লি আবার দুটো মেয়ে হয়ে গেল পরপর। তো ওই মেয়ে নিয়ে মেয়েদেরকে দেখাশোনা করা, পড়াশোনা করা, স্কুলে জব সব মিলে মানে একটা ব্যস্ততার মধ্যেই ছিলাম। আচ্ছা, ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো লেখালেখিটা তো আছে, করছি, এত কিছুর মধ্যেও আপনি লেখালেখি বাদ দেননি? লেখালেখি করছি আমি। মানে ছোট বাচ্চা সামলেও আপনি লিখতে পারেন? আমার ছোট বাচ্চাদের অনেক ছড়া আছে এবং ছোট বাচ্চাদের নিয়ে ছোট ছোট গল্প বের হয়েছে। আমার একটা গল্পের বই আছে রঙ্গবতী রাক্ষসী, এবার 2026 সালে অমর একুশে বইমেলা বের হয়েছে। ওটাতে ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর গল্প লেখা আছে, যেটা পড়ে ওরা খুব আগ্রহ হবে। এখনকার বাচ্চারা তো পড়াশোনা একদমই বইটা পড়ে না, ওরা আসলে ইন্টারনেটে বেশি হয়ে যায়। তো আমার মনে হয় রঙ্গবতী রাক্ষসী বইটা পড়লে ছোট বাচ্চাদের খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে বড়দের ছোটদের সবারই লেখালেখি করি। তো এই তো শিক্ষকতা করতেছি, পাশাপাশি সংসার সামলাচ্ছি, জব করছি, এগুলা করতে করতে তারপর এক সময় ছেলে মেয়েরা একটু বড় হলো, আমিও অনার্সে বিয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর পড়াশোনা করতে করতে আমি আবার রান্না বান্না নিয়ে শিখতেছিলাম। আচ্ছা। এবং শাড়ি, থ্রি পিস এগুলো আমি আর্ট করা, হ্যান্ড পেন্টিং করা, এগুলো করতাম। করে আমার আব্বুকে সেলাই শিখেছিলাম তখনই, ওই এসএসসি পরীক্ষা দিয়ে তো 3 মাসের একটা গ্যাপ থাকে, ওই সময়টাতে আমি কম্পিউটার শিখেছি এবং রান্না বান্না নিয়ে কিছু শিখেছি, তারপর আবার সেলাইটাও শিখেছিলাম। মাশাআল্লাহ। সেলাইটা আমি আমার বড় মামির কাছ থেকে শিখেছি ফার্স্ট টাইম। তারপর আবার চিন্তা করলাম যে না, আমার তো সার্টিফিকেট একটা দরকার আছে। আচ্ছা। যে কোনো কাজে একটা কিন্তু অভিজ্ঞতা, আপনার সার্টিফিকেটের প্রয়োজন, আপনি প্রশিক্ষণের প্রয়োজন। জি। তো আমি সেইভাবে টেইলার স্টাফ শিখে তখনই আমার আব্বুকে ফতুয়া, পাঞ্জাবি, আম্মুকে ব্লাউজ এগুলো বানিয়ে দিতাম এবং ওখানে সেলাই বিভিন্ন কাজ করে দিতাম, আর্ট করে দিতাম, এরকম আর কি চলছে। এভাবে করতে করতে আমি মানে আস্তে ধীরে সামনে গেলাম আর কি। চমৎকার। একটা মানুষ কতখানি ধৈর্যশীল হলে এত কিছু শিখতে পারে। মানে আপু কি হচ্ছে উদ্যোক্তা বা এগুলো চাইতে আমার মনে হয় যে ধৈর্যের জন্য আপুকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কারণ একটা মানুষের শিশুকাল থেকে শিখছে শিখছে শিখছে, তার বিয়ে হয়ে গেল, আলরেডি দুটা ছোট ছোট দুটা মেয়ে হয়ে গেল, তাদের রেখেও আপু শিখছে শিখছে শিখছে। তো আমার কাছে ব্যাপারটা অনেক বেশি চমকপ্রদ এবং আমার কাছে মনে হয় আপুর কাছ থেকে শেখার আছে অনেক কিছু। আমরা এখন যারা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, আমরা যারা এতটুকু ফোনে আবদ্ধ হয়ে গেছে আমাদের যাদের জীবন, তাদের জন্য আপু একটা দারুণ একটা দৃষ্টান্ত হতে পারে যে যে আপু কখনো থেমে থাকেনি, সে কিছু না কিছু শিখছে, সে তার দৈনন্দিন জীবনকে তার প্রত্যেকটা স্কিলকে আরো ডেভেলপ করার জন্য তিনি শিখছে, শেখার কোনো শেষ নেই। একটা মানুষ কতখানি ধৈর্যশীল হলে এবং কতখানি গুণবতী হলে এই ধরনের প্রতিভার অধিকারী হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে খাদিজা আপু, মানে খাদিজা রহমান কল্পনা আপু আমাদের কাছে একটা দারুণ একটা প্রতীক হিসেবে ধরা দিয়েছে যে কি বলে ধৈর্যের প্রতীক, গুণবতীর মানে বিভিন্ন গুণের প্রতীক। আপনি এবার একটু বলবেন আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়?
আমার বেড়ে ওঠাটা ঢাকাতেই। আমি পড়াশোনা করেছি ঢাকাতেই এবং জব করা, বিয়ে শাদী যত যা কিছু সব আচ্ছা, ঢাকাতে। আমার। আচ্ছা আপু, এবার একটু বলবেন যে ছোটবেলায় তো আপনি আসলে অ্যাডভোকেট হতে চেয়েছিলেন, লয়ার। তো আপনার কি এর আগে কি মনে হতো যে সবাই আপনাকে হচ্ছে খাদিজা রহমান নামে, মানে আপনার নিজের নামে চিনবে, এরকম কি কিছু ব্যাপার ছিল? অবশ্যই। আচ্ছা, আমার একটা স্বপ্নই ছিল যে আমার নামে আমাকে সবাই চিনবে, এটাই কল্পনা। আমার নামে আমাকে চিনবে। কল্পনার জগৎটা আমি দিয়েছি এই জন্য যে কল্পনার জগতে আপনার যে কাজগুলো, যেমন আর্ট নিয়ে কাজ করছি, তারপরে শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিসে হ্যান্ড পেন্টিং করছি, তারপর হচ্ছে আপনার ওয়াল পেন্টিং, ক্যানভাস মেটিকের কাজগুলো হয়। তো এই যে কাজগুলো করছি, এটা কোথা থেকে হচ্ছে? কল্পনার জগৎ থেকে হচ্ছে। এবং এই যে আমি উদ্যোক্তা হয়েছি কিন্তু আমি 2020 সাল থেকে, আচ্ছা। অর্থাৎ কোভিড-19 এর মধ্যে আমি ওই গ্রুপে ঢুকেছিলাম। আচ্ছা। ওখানে জয়েন্ট হয়ে ওখান থেকে আমার খাবার সেল গুলো স্টার্ট হয়। আচ্ছা, প্রথমে আপনি খাবার নিয়ে অফলাইনে তো ছিল, বললাম অফলাইনে ছিল আপনার বেডশিট, থ্রি পিস, এইগুলো আমি আর্ট করে দিতাম, হ্যান্ড পেন্টিং করে দিতাম, এগুলো ছিল, এগুলো করতাম। আমার হাজবেন্ডকে আমি ফতুয়াতে সুতার কাজ করে দিয়েছি, আর্ট করে দিয়েছি, আমার ছেলে মেয়েদের করে দিয়েছি। তো এইগুলাই এভাবে করতেছিলাম। তো আমরা ওই গ্রুপ থেকে আমার স্টার্ট হয়েছে। তারপরে বিভিন্ন গ্রুপে আমাকে অ্যাড করেছে এবং সেখানে আমি খাবারগুলা সেল করেছি উদ্যোক্তা হিসেবে। আমার সেখান থেকে পরিচয়টা হয়। আচ্ছা আপনি তো অনেক কিছু করছেন, কিন্তু তারপর থাকে না যে আপনাকে আসলে আমরা কোনটাই বেশি আসলে দেখতে পাই, মানে আপনি কি রান্নাতে বেশি, মানে আপনাকে আমি যদি উদ্যোক্তা ধরি তাহলে আপনার উদ্যোগটা আমি আসলে কিসে দিব? রান্নাতে মানে খাবারে দিব, নাকি হচ্ছে মানে রান্নাটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি? লেখালেখি এটা তো আছে, আচ্ছা, এটা হচ্ছে অমর একুশে বই মেলা আসলে আমি বই বের করি এবং বিভিন্ন চ্যানেলে আমার সাক্ষাৎকার যায়। ওটা হচ্ছে একটা সেক্টর। আর আর্ট ব্যাপারটাও ঠিক তেমনি, আমি বিভিন্ন এতে আর্টে যাই এবং ওখান থেকে আমি বিভিন্ন সার্টিফিকেট অর্জন করি। ওটা তো আছে, কিন্তু আমার রান্নাটা হচ্ছে রেগুলার, যেটা আমার সেল হয় সেটা হচ্ছে আমার রান্না। এবং আমি আমার কল্পনা যখন দেখবেন যে হোমমেড খাবার, পোশাক এবং আর্ট নিয়ে কাজ করছি আমি। চমৎকার। এবং এই কাজগুলো তিনটা যে ভাগ, তিনটা নিয়ে আমি কাজ করছি। আচ্ছা, ঠিক আছে, তিনটা নিয়ে কাজ করি, কিন্তু আমার রান্নাটা কিন্তু সময় দিতে হয়। রাইট, রান্নাতে অনেক সময় দিতে হয়। আপনি যে কাপড় নিয়ে কাজ করছি, ওটা হচ্ছে শাড়ি, জামদানি শাড়ি, কাতান শাড়ি বা থ্রি পিস, যেটা সেটা আমরা কিন্তু অর্ডার দিচ্ছে ওনারা, আমরা তখন হ্যান্ড পেন্টিং করছি বা এমনিতে জামদানি শাড়িগুলো, কাতান শাড়িগুলো এগুলো অর্ডার দিচ্ছে, আমরা এটা সেল করছি, আমরা কাস্টমাইজ করে সেল করছি। কিন্তু আপনার যখন আমাদের রান্নাটা বলেন, রান্নাটা তখন ইনস্ট্যান্ট কিন্তু আমাদেরকে রান্নাটা করে দিতে হয়। যেমন 50 জন 100 জনের রান্না, একটা প্রোগ্রাম, ওখান থেকে আমাকে বললো যে আপু আমাকে আগামীকালকে 50 জনের লাগবে বা 100 জনের লাগবে, এরকম যখন লাগে বলে তখন কিন্তু আমরা ইনস্ট্যান্ট রান্না করে দিই। তবে অবশ্যই আপু আমাদেরকে আগের দিন বলতে হবে। আচ্ছা, আগের দিন না বলে আমাদের তো ইনস্ট্যান্ট বাজার সদাই করে আমরা কিন্তু ওটা করে দিই, যে পরে থাকবে বা আমরা ওটা দিয়ে করবে, নো, আমরা ইনস্ট্যান্ট বাজার সদাই তাজা খাবার দিই, তাজা সবজি, তাজা। আচ্ছা, এবং আলহামদুলিল্লাহ আমার রোস্ট গুলো, বিরিয়ানি গুলো এবং ভর্তা ভাত যেটা, এগুলো আসলে সবগুলোই আমাদের আমার পেজ থেকে যায়। আলহামদুলিল্লাহ আমার খাবারগুলো যেমন সন্দেশ, নকশা পিঠা, এগুলো আমার দেশের বাইরেও গিয়েছে এবং ঢাকার বাইরেও গিয়েছে। আমি এগুলা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো সুনামের সাথে দিচ্ছি। এবং আমার খাবারগুলো আপু আমেরিকা, লন্ডন, ইটালি, কাতার এগুলো গিয়েছে। বাহ, চোখের সামনে দিয়ে যখন মজাদার মজাদার রসালো রসালো খাবারের দামগুলো যায়, তখন মনে হয় যে খপ করে ধরে একটা মুখে পড়ে ফেলি। তাহলে আপনারা বুঝেন যারা খাবারটা খায় সামনে পেয়ে তাদের কি মনে হয়, তাদের কেমন মনে হয় অনুভূতি। তো আপু যেহেতু বলছে যে রোস্ট, পোলাও, মানে সেই রকম খাবার, শুনে জিভে জল চলে আসছে। তো আপুর খাবারগুলো বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে, মানে ব্যাপারটা কিন্তু অনেক বেশি একটা মানে সুখকর একটা বিষয় আপুর জন্য এবং আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের দেশের নারী যার খাবার বিশ্বের বিভিন্ন ভালো ভালো দেশে যাচ্ছে। আপনি এটা একটু বলবেন যে দেশের বাইরে যাচ্ছে, এটাকে আপনার আত্মীয়রা নিয়ে যায় নাকি ওখান থেকে আপনার মানে কাস্টমার তৈরি হয়ে গেছে ওখানে?
ফার্স্ট টাইম যেটা সত্য কথা, ফার্স্ট টাইম হচ্ছে আমরা একটা কথা বলি, যেমন উদ্যোক্তা আমরা, হ্যাঁ, আমাদের কিন্তু একটা ব্র্যান্ডিং এর জন্য, আমাদের নেটওয়ার্কের জন্য, আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন বা প্রতিবেশী যারা আছে, বা আমি যেহেতু শিক্ষকতা করি, আমার স্কুলের যে কলেজরা আছে ওই সার্কেল গুলা থেকে আমাকে অর্ডার দেয়, এবং আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, রিলেটিভ আছে, এই সার্কেল গুলা থেকে অর্ডার দিচ্ছে, স্টুডেন্টরা অর্ডার দিচ্ছে। তো এই যে অর্ডার গুলো দিচ্ছে না, আমার এটা অটোমেটিকলি এটা নেটওয়ার্কিং হয়ে গিয়েছে, যেহেতু আমি বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি, এটা নেটওয়ার্কিং এভাবে হয়েছে। তো ওরা যখন নিয়েছে, ওরা যখন দেশের বাইরে যায়, ওরা নিয়েছে, এবং তাদের গুলা যখন তাদের পাশের ফ্রেন্ড যারা এবং তারা আমাকে এই অর্ডারটা দেয়, আর এইভাবে আমার নেটওয়ার্কিংটা হয়েছে। চমৎকার। মানে একজন মানুষ বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনে দারুণ একটা ব্যাপক, মানে ভালো একটা, খুব ছোট হলেও মানে ভালো একটা হাত অবদান রাখছেন। সো বিষয়টি কিন্তু অনেক বেশি প্রশংসনীয়। আপনার এবার একটু জানতে চাই, এগুলো ছাড়া সেটা হচ্ছে আপনার কবি বিষয়টা নিয়ে। কবি আপনি আমাকে একটা বই উপহার দিয়েছেন, জয়ের মালা পড়বে বলে। তো আমি একটু জানতে চাই, এই কবিতাগুলো হচ্ছে আপনি কোন প্রকাশনী থেকে, মানে একটাই প্রকাশনী নাকি বিভিন্ন প্রকাশনী থেকে এগুলো প্রকাশিত হয়? আমার প্রথম লেখা যেটা বের হয়েছে, প্রকাশ হয়েছে, এটা হচ্ছে ঘুণ পোকার বসবাস গল্পের বইটা। এটা পড়ে দেখবেন, এটা আসলে পড়লে আমি মনে করি একজন নারীর লাইফে উত্থান পতন এবং বিভিন্ন ধরনেরই থাকে, ওটা আপনারা জানতে পারবেন। এবং ঘুণ পোকার বসবাস নামটা দিয়েছি এই জন্য, একটা কাঠকে যেরকম ঘুণ পোকা খুঁড়ে খুঁড়ে খায়, এবং সে উপর থেকে ভালো দেখা কিন্তু ভিতরটা কিন্তু কেউ দেখতে পারে, ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে একজন নারীর লাইফে বিভিন্ন রকমের উত্থান পতন এবং কি বলবো আরো অনেক কিছু থাকে। তো সেই ঘুণ পোকার মতোই কিন্তু একটা নারীর লাইফে অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তো এটাও অনেক সুন্দর বই। এবং আমার আরেকটা কবিতার বই আছে, নিঃশ্বাসের কাছাকাছি, এটা আমি গানচিল প্রকাশনী থেকে করেছি। আর ঘুণ পোকার বসবাসটা করেছি প্রতিবিম্ব প্রকাশ থেকে, এবং অমর একুশে বইমেলায় এই সবগুলো বই আমার আলহামদুলিল্লাহ যায়। এবং আমার থার্ড যে বইটা ছিল, হৃদয়ের ছাপ কবিতার বই, এটা আমার বোন আর আমি করেছি। আমার বোন আমেরিকা থাকে, তো উনিও গল্প লিখেন এবং অনেক কিছু লিখেন। তো আমরা ভাবলাম যে আমরা দুই বোন মিলে গল্পগুলো বের করি, এই জন্য আমরা বের করি। আমি একা বের করেছি ঘুণ পোকার বসবাস, রঙ্গবতী, রাক্ষসী, আর অন্যান্য বই, এবং উপন্যাস আগামীতে বের হবে। কিন্তু এই দুইটা তিনটা বই যে আছে, চারটা, এই বইগুলো আমি আমার বোন আর আমি মিলে করেছি। শিল্পী কল্পনা কাব্যগ্রন্থ 1 হচ্ছে নিঃশ্বাসের কাছাকাছি, শিল্পী কল্পনার কাব্যগ্রন্থ 2 হৃদয়ের ছাপ, শিল্পী কল্পনার কাব্যগ্রন্থ 3 জয়ের মালা পড়ব বলে। এই তিনটা কবিতার বই বের হয়েছে। এবং নিঃশ্বাসের কাছাকাছি যে বইটি, এটি ভারত থেকে পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করছি যে আগামীতে যে গল্প বই, আমার লেখা যে গল্প বইগুলো ইন্টারনেটে আবৃত্তি হয়েছে, আপনি দেখবেন। আমাদের ভাইয়াটার নাম হচ্ছে আজিমুল রাহিব, আজিমুল, এরকম একটা নাম ভাইয়াটা আমার কবিতা সবগুলো আবৃত্তি করেছেন, আপনারা দেখবেন। এবং আরেকজন আপু আছে, রিমা আপু, ওই সুমি আপু, উনিও আমার কবিতা আবৃত্তি করেছেন। এবং আরো অন্যান্য জায়গায় আমার কবিতাগুলো আবৃত্তি হয়েছে, আপনারা দেখবেন। আমি আশা করি যে আমার এই গল্পগুলো, কবিতাগুলো আপনাদের পড়লে অনেক ভালো লাগবে, এবং আবৃত্তিগুলো শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে, এটা আমি বলে দিতে পারি। কারণ অনেক সুন্দর, নিজেই নিজের আবৃত্তি শুনে খুব, মানে আমি লিখেছি এগুলো, মানে আমার কাছে এরকম। চমৎকার। আমার কি তাহলে এই যে এটা সমস্যা, একটু আবৃত্তি শুনতে পারি আপনি যে স্বরচিত কবিতা কোনটা, একটু আবৃত্তি যদি আমাদের একটু শোনাতেন? ইনশাআল্লাহ। আমি বই লাগবে না, আমি যখন আমার মাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম, আমি যখন নেক্সাস টেলিভিশনে যাই যেদিন, তার 2 দিন পর আমার আম্মু মারা যান। তো মারা যান, তো তখনই আর কি আমি আমার আম্মুকে দেখতে যাই। তখন আমার একটা কবিতা লিখে ফেলি আমি, সেই কবিতাটাই আমি আবৃত্তি করব। কবিতার নাম মা বলেছিল। মা বলেছিল, মেয়ে কেন আসিস না? মা মরে গেলে
মাকে আর পাবি না। আমি বলেছিলাম, মাগো আসবো 2 দিন পরে, হাতে অনেক কাজ মাগো, কাজগুলো শেষ করে। সে তো গেলাম মায়ের কাছে, মাকে পেলাম না, মা যে আমার অভিমানে কথা বলে না। মায়ের লাশের পাশে দাঁড়িয়ে করছি আমি কান্না, মা যে আমায় একবারও সান্ত্বনা আমায় দেয় না, মা যে আমার একবারও সান্ত্বনা আমায় দেয় না। এটা অনেক বড় কবিতা, আমি আসলে বলতে পারছি না। অনেক অনেক সুন্দর হয়েছে। বাবাকে নিয়ে লিখেছি এবং বন্ধুদের নিয়ে লিখেছি অনেক গল্প। আমার মোট কথা, আমার কবিতাগুলো সব যারা পড়বে ভালো লাগবে, এটা আমি বলতে পারি। জি, আপুর কবিতা আসলে হৃদয়স্পর্শী, আমারও হৃদয় ছুঁয়ে গেছে, অনেক ভালো লেগেছে। আশা করি দর্শক আপনাদেরও অনেক ভালো লাগবে আপুর কবিতাগুলো। আর আপু, লেখক হিসেবে আপনার আত্মপ্রকাশ আপনি বলেছেন, আপনি আসলে কি কি লিখছেন, মানে কি কি লেখা হয়েছে এ পর্যন্ত? মানে ওটা কি কোনো লেখা, মানে উপন্যাসগুলো কি ছাপা হয়েছে, যে ঘুণ পোকা ছাড়া আর কি কোনো লেখা আপনার বের হয়েছে এরকম? আমার 6টা বই বের হয়েছে। আচ্ছা, 6টা বই 2024 সালে। জি। গল্পের বই ঘুণ পোকার বসবাস, আর কবিতার বই নিঃশ্বাসের কাছাকাছি, যেটা ভারত থেকে। না, আমি একটু উপন্যাসের কথা জানতে চাচ্ছিলাম। উপন্যাসের নাম হচ্ছে হৃদয়ের ব্যাকুলতা। হৃদয়ের ব্যাকুলতা। আমি যখন এটা লিখেছিলাম, জি, আমার ফুফাতো ভাইয়ের বউর কাছ থেকে এই গল্পটা শোনা, বাস্তব নিয়ে একটা গল্প। আচ্ছা আচ্ছা, বাস্তবধর্মী গল্পটা, এবং ওই গল্পটা শুনে আমি সাথে সাথে লিখে ফেলেছিলাম শর্টকাটে। আচ্ছা, তারপর ওটাকে আমি ঢাকায় এনে এটা বড় করে উপন্যাস করে ফেলেছি। এটা আলহামদুলিল্লাহ এবার 2027 সালে জি জি বের হবে ইনশাল্লাহ, আশা করি। ভাবছি হৃদয়ের ব্যাকুলতা না দিয়ে আমি এটার নাম দিব নীলু, যেহেতু নীলুকে কেন্দ্র করে আচ্ছা আচ্ছা গল্পটা। বাহ, আমি ভাবছি এটা নীলু নাম দিব। ওটা কি লেখা শেষ আপনার উপন্যাসটি? হ্যাঁ, ইনশাল্লাহ আমার এটা টাইপ হয়ে গেছে। আচ্ছা, আমি আসলে আমার প্রতিটা গল্প কবিতা বিভিন্ন গ্রুপে লেখা আছে। আচ্ছা, আমি যখন বই বের করি আমি তো তখন লিখি না, ওটা কপি করে এনে আচ্ছা একসাথে করে পিডিএফ করে ওখানে পাঠিয়ে দিই। চমৎকার। আমি আসলে একটু একটু করে সবকিছু এগিয়ে এনেছি। আমার এরকম না যে এটার জন্য আমাকে সময় দিতে হবে বা এটার জন্য আর্টের জন্য, এরকম কিছু না। যখন যে সিচুয়েশনে যে কাজটা আমি পেয়েছি, আমি সেই কাজটাই করে ফেলেছি। চমৎকার। আচ্ছা আচ্ছা, যেভাবে আমাকে যেটা বলে আমি সেভাবে কাজটা করে ফেলি, কারণ আমি এগুলো সব গুছিয়ে রাখা সবকিছু। মানে আপুর কাছ থেকে শেখার আছে অনেক কিছু। আপু দেখেন, আমরা একটা মানে যখন একত্রে আমরা অনেকগুলো কাজ করি, আমরা কিন্তু খেয়ে হারিয়ে ফেলি, আমরা এটা সেটা এলোমেলো করে ফেলি, ওলট পালট ও অদল বদল করতে গেলেই আমরা আসলে মানে কি করি, যত আছে এলোমেলোর ব্যাপারগুলো সবগুলো করে ফেলি। কিন্তু আপু নিজেই বলছে আমি খুব গোছানো। তো তার মানে কি, আপনি যদি পরিকল্পিত ভাবে সবকিছু করেন এবং সবকিছু যদি আপনার সাজানো গোছানো থাকে এবং নিয়ম মাফিক যদি আপনি জীবনটাকে চলমান গতিতে এগিয়ে দেন, তাহলে আপুর মতো আপনিও কিন্তু নিশ্চিন্তে বলতে পারবেন যে আমার সবকিছু গোছানো। তো এই জন্য আমাদের কি করতে হবে, আপুর থেকে শেখার মতো সেটা হচ্ছে আমাদের নিয়মতান্ত্রিক ভাবে জীবনযাপন করতে হবে, সবকিছু ছকে ফেলে ছক মোতাবেক এগিয়ে যেতে হবে। যেমন ধরেন আপু, আমি কিন্তু আগে মেলা করতাম। আচ্ছা, খাবার নিয়ে মেলা করতাম, ফুচকা, চটপুরি, তারপরে সন্দেশ, বিভিন্ন রকমের পিঠা, এগুলো নিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় মেলা করেছি। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মেলায় গিয়েছি মানে 1 ঘন্টাও হয়নি, আমার সবগুলো নকশা পিঠা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি রসমালাই নিয়ে গিয়েছিলাম, তারপরে হচ্ছে নকশা পিঠা নিয়ে গেছি। একটা মেলা, আমার বাসার সামনে একটা মেলা ছিল, স্কুলের সামনে। 1 ঘন্টার মধ্যে আমার সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি আরো মেলা করেছি, যেগুলোতে আপনার কাপড় নিয়ে গিয়েছি, বিভিন্ন শাড়ি নিয়ে গেছি, সেখানেও আপনার মোটামুটি সেল হয়েছে। কিন্তু আমি দেখেছি যে খাবারটাই বেশি সেল হয়, পোশাক আশাকের থেকে খাবারটা বেশি সেল হয়, কারণ মানুষ কিন্তু ভোজন প্রিয়। রাইট।
ভোজন প্রিয় ভোজন প্রিয়। আপনি দেখবেন যে বিশেষ করে ফুচকা চটপটিটা, তারপরে নকশা পিঠা জাতীয় যে জিনিসগুলো বেশ মুখরোচক জিনিস, এগুলো কিন্তু খায়। এবং খাবার আগে শেষ হয়ে যায়। কিন্তু চানাচুরটা সবাই খুব পছন্দ করে। বাহ, চানাচুর হাতে তৈরি হতে পারে? আলহামদুলিল্লাহ, চানাচুরটা আমার এত ভালো যায়। আমি এসটিভিতে গিয়েছিলাম, আরো বিভিন্ন ইয়েতে গেছি আমি, ওখানে খাবার নিয়ে যেতে বলেছিল, কেক নিয়ে গেছিলাম, চানাচুর এনেছে। বিশ্বাস করবেন কিনা আপু, আমি জানি না, আমি ডেকোরেশন করতেছি, এখানে আমি গুছাচ্ছি, ওর মধ্যে ওনারা আমার চানাচুর খাই। আমি বলছি আমি আগে শুটিংটা শেষ করিনি, তারপর চানাচুর নিয়ে খেয়েছি। এত পছন্দ। এবং আমার রিসেন্টলি কিন্তু অনেকগুলো অর্ডার আছে, কিন্তু আমি সময় পাচ্ছি না সেই অর্ডারগুলো দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই সময় বের করে নেবেন, কারণ আপু খুব পরিকল্পনা মাফিক কাজ করেন। আপনার শিডিউল অনুযায়ী চলি, শিডিউল আছে আমার একটা, এই সময় আমি এই কাজটা করি, এই সময় একটা কাজ করি, এই জন্য বিভিন্ন প্রোগ্রামে আমি যেতে পারি। আচ্ছা আচ্ছা আপু, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসলে আপনার এত এত গুণ, এত এত কাজ আমরা আসলে এই 25 মিনিটের অনুষ্ঠানে আসলে তুলে ধরতে পারছি না। তো একদম শেষের দিকে আমরা লাস্ট কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে খাদিজা রহমান কল্পনা আপু যে অবস্থানে আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? ডেফিনেটলি ভালো অবস্থানে দেখতে চাই। জি। আমার যে স্বপ্নটা, আমি যে কল্পনার জগৎটা তৈরি করেছি, জি। আমার এই কল্পনার জগৎটা অনেক দূরে গিয়ে যাবে। এখন তো বর্তমানে দেশের বাহিরে যাচ্ছে এবং ঢাকার বাহিরে যাচ্ছে। আমি আশা করি আমার এই কল্পনার জগৎটা শুধু অনলাইনে সীমাবদ্ধ থাকবে না, এটা অফলাইনেও ছড়িয়ে ছিটিয়ে যাবে, আশা করি আমি এটা। এবং এই কল্পনা জগতে কয়েকটা সেক্টর থাকবে, সেই সেক্টর গুলো আমি সুন্দর করে সাজিয়ে কল্পনা জগৎটাকে আমি ব্র্যান্ডিং হিসাবে করতে চাই, এটাই আমার আশা। চমৎকার, খুব সুন্দর এবং বেশ বড় আকারের, ব্যাপক আকারে কিন্তু আপুর আশা, সে তার কল্পনার জগৎ। কারণ আপু কিন্তু বিভিন্ন প্রতিভার অধিকারী এবং তার বিভিন্ন সেক্টরে তার একদম দারুণ একটা দখল আছে। তাই তিনি চান তার কল্পনার জগৎ, এই ব্যাপার এখানে বিভিন্ন সেক্টর ওয়াইজ কাজগুলো হবে এবং সেটা ব্র্যান্ডিং করতে চান। এবং তিনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে সুনামের সাথে গৌরব অর্জন করতে চান। শুধুমাত্র গৌরব অর্জন দিয়েই না, তিনি বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের অর্থনীতিতে দারুণ একটা ভূমিকাও রাখতে চান। তো আমরা আপুর জন্য দোয়া এবং শুভকামনা দুটোই করতে পারি। আপুর ইচ্ছা পূরণ হোক, আল্লাহ তাআলা তার ইচ্ছা নিয়ে আশাগুলো পূরণ করুন। আপু অসংখ্য ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের কালের সমাজের যে আমাকে ইনভাইট করেছে এবং আমরা যে এসেছি, এটা অনেক ভালো লাগছে। এবং আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আসলে প্রাণবন্ত না হলে কথা বলা যায় না, আপনি অনেক সুন্দর প্রাণবন্ত কথা বলেছেন, আপনাকেও অনেক ধন্যবাদ আপু। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তার সফলতার গল্প। আজকের এই পর্বটি খাদিজা রহমান কল্পনাপুর এই পর্বটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা স্ক্রলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেখান থেকে আপনাদের ওখানে নক দিতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।